বললে তো তারা করে নাই, তারাই কি এখন সেই জামাতি? তারা কি আপনি ঢাকা সরকারি চাকরি করতে তারা করে নাই? তাহলে কি তারাই জামায়াত এখনো? তারা জামাত হবে কেন? তারা, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন ভাইয়া। আপনি তো না না, এখন আপনি রাজাকার ছিল, রাজাকার ছিল না, রাজাকার শেষ করেন তারপরে। না না, রাজাকার ছিল যারা বিভিন্ন সিকিউরিটি গার্ডের কাজ করতো, ব্রিজ কালভার্ট পাড়া দিত। মান্নান সাহেব কি গার্ড ছিল না? মাওলানা মান্নান ছিল পিস কমিটির মেম্বার। মাই ডিয়ার স্যার, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড পিস কমিটির মেম্বার কি? তাহলে তারা পিস কমিটি মানে হতে পারে, পিস কমিটি মানে কি? পিস কমিটি কি? জামাত পিস কমিটি ছিল। এই তো পিস কমিটি। শুনেন, একটা মিলিটারি আর সিভিল এক জিনিস না। আচ্ছা, আপনি শেষ করেন, টাইম শেষ হয়ে যাবে। আমাদের সমস্যা হলো আপনি ইন্টারফেয়ার করতেছেন, আমাদের ইন্টারফেয়ার করতেছেন, ইন্টারফেয়ার করলেন কেন? ইন্টারফেয়ার করলেন কেন? আপনাকে তো বুঝতে হবে, আপনি তো জ্ঞানের ভান্ডার হয়ে যাবেন। আপনি যে জ্ঞানের ভান্ডার, এই সমস্ত কথাবার্তা বলবেন, কথা বললে কিন্তু আমি এখন আটকে দেব। উনি যদি এভাবে কথা বলেন, এই যে এখন যার সময় বলেন, আপনি যে দেখেন কি আটকে দিবেন, দেখেন আপনি কি আটকে দিবেন, এই যে আপনি কি যাইছিল বলে বলেন, আপনি সিভিলিয়ান ফোর্স কাকে বলেন না, আপনি বলছেন আটকে অত্যন্ত ভদ্র ব্যবহার করা হচ্ছে, আপনি তো আটকে দিবেন, ভদ্র ব্যবহার করছিলাম, ভদ্র ব্যবহার ভালো লাগলো না। মাওলানা বান্নান হলো গার্ড, উনি বলছেন মাওলানা বান্নান হচ্ছে গার্ড। আমাদের আলিম চৌধুরীকে যখন তুলে দিল, তাহলে পিস কমিটি যদি জামাত হয়ে থাকে, উনি তো স্বীকার করতেছেন ওনারা পিস কমিটি। আমি তো বলেছি পিস কমিটি রাজাকার না, এই পিস কমিটি মানুষ মেরেছে, এই সমস্ত যারা মেরেছে তারা এখন আমাদের রাজনীতিতে এসে বড় বড় কথা বলতেছে। বড় বড় কথা বলছে। এই ভদ্রলোক জামাতের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছে, এইগুলা এই ভিডিওতে পাওয়া যায়। এই লোক সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, জামাতের বিরুদ্ধে এই কথা বলে, আবার 2 দিন পরে দেখবেন আবার জামাতের বিরুদ্ধে বলতেছে। এখন তাদের সাথে আপনি কি কথা বলেন? আজকে জামাতের পক্ষে উনি বয়ান দিচ্ছেন কি যে এখানে বিহারিরা সারেন্ডার করেছে, তার মানে এখানে কোন সিভিল আর্ম ফোর্স ছিল না, আল বদর আল শামসেরা ছিল না, এখানে রাজাকার ছিল না। এই জামাত কি করেছে তাহলে? জামাত তখন এই মুক্তিযুদ্ধ বিরোধীর সাথে কাজ করে নাই? এটা বললেই আমরা বিশ্বাস করব। জামাতে প্রত্যেকটা শহীদ বুদ্ধিজীবীর প্রত্যেকটা ঘটনার সাথে জামাত পরিচয় জড়িত, ছাত্র সংঘ জড়িত। এই প্রত্যেকটা ছাত্র এই শহীদ বুদ্ধিজীবীর হত্যাকাণ্ড ঘটে নাই এই দেশে। কারা করেছে? ইস্ট বেঙ্গল জিজ্ঞাসা করেন, সেকেন্ড বেঙ্গল জিজ্ঞাসা করেন কারা করেছে? ইন্ডিয়া করেছে। এবং আপনি দেখেন উনি নাকি একজন মুক্তিযোদ্ধা, ওনার ভাষাটা হচ্ছে 93,000 পাকিস্তানি সৈন্য ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করে। এই হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, এই হচ্ছে মুক্তিযুদ্ধের ভাষা। তারা যে যৌথ বাহিনী, সেটাও তাদের পছন্দ হয় না। এই মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশে যে পাকিস্তানি যে ইসলামের দিকে যে যাত্রা, আজকে জামাতে ইসলামের এই উল্লঙ্ঘন, এই অপভ্রংশের কারণে। কারণ ওই যে পাকিস্তানি এই ভূত এখনো রয়ে গেছে। পাকিস্তানি ভূত দর্শন একটি বই আছে। এই পাকিস্তানি ভূত যারা দেখেছিল, বাংলাদেশকে আবার পাকিস্তান তারা বানাতে চায়, এবং পাকিস্তান বানাতে চায় বলেই আবার তারা ইসলাম বিক্রি করে। এখন তারা যেমন ইসলাম বিক্রি করছে, 71 সালেও ইসলামের নামে তারা মানুষ মেরেছিল, এবং তার আগে 23 বছর এই ইসলামের নামেই ভিন্ন ভিন্ন নানান রকম যুদ্ধ এখানে পরিচালিত করেছে। যেই মানুষগুলো এখানে ছিল ক্রমাগত দেশ ত্যাগ করেছে, এখানে ইসলামের নামে যুদ্ধ চাপিয়ে দেয়। ওগুলো যেখানে পটেনশিয়াল স্বতন্ত্র আছে, সেই পটেনশিয়াল স্বতন্ত্রগুলো কিন্তু 10 to 15% ভোট টানবে, কেন্দ্রে নিয়ে আসবে। তাহলে 3টা দল যদি 15 থেকে 20% করে আনতে পারে, তাহলে তো এখানে 60% হয়ে গেল। আর যদি স্বতন্ত্র যদি 10% নিয়ে আসে, 60 to 70% ভোট কাস্টিং হয়ে যাবে। এটা বাংলাদেশে খুবই স্বাভাবিক এবার হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা মনে করেছি, আমি টিআইবির ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের স্যাম্পলিং করেন, র্যান্ডাম স্যাম্পলিং করেন, তবে এই ধরনের সন্দেহজনক বক্তব্যগুলো দিয়ে না, আপনার কনস্ট্রাকটিভ বক্তব্য দেন, একদম স্পেসিফিক বলেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু করতে চাই, সেটি হলো যে আমরা দেখেছি এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটি অ্যাজাম্পশন দিয়েছেন তার যে এবারের নির্বাচনে 55% ভোট পড়বে। আমরা যদি দেখি যে ইসি আনোয়ারুল ইসলাম, তারও ধারণা সামনে নির্বাচনে 55% ভোট পড়বে। এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে দুজনের যে এই অ্যানালাইসিসের জায়গাটা 55%তে গিয়েই কেন ঠেকছে? দেখেন, পররাষ্ট্রমন্ত্রীর তো বিজনেস না, এটা তার জানার কথাও না। আর বাংলাদেশের আভ্যন্তরীণতে তার এই সোর্স নেওয়ারও, তথ্য নেওয়ারও কোনো পথ নাই। ইসি যেটা বলেছে তার হয়তো তথ্য আছে, সে হয়তো নিতে পারে, তাকে হয়তো তার ইলেকশন কমিশনের অফিসাররা তাকে জানিয়েছেন, হয়তো তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একটা সুসম্পর্ক থাকতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা আগে বলেছিলেন না, থাকতে পারে। ফলে হয়তো পররাষ্ট্র উপদেষ্টা কিছু বলার আগে সে হয়তো ইসি বা ইলেকশন কমিশন অফিস থেকে কোনো তথ্য নিতে পারে, কারণ তার নিজস্ব কোনো তথ্য নাই, তার তো কোনো তথ্য নাই, সারা হয়তো বিশ্বের খবর দিতে পারতো সে। বিবেকবান মানুষই এটাকে নিন্দা জানাবে, কারণ এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়।
যদি এটা নির্বাচন কমিশন বলে থাকে নিশ্চয় বলেছে, নাহলে এভাবে বলতো না। এবং এটা এই যে পুরো ব্যাপারটা আসলে মব সন্ত্রাসকে ছোট করে দেখা এবং মব সন্ত্রাসকে এক ধরনের পরিচর্যা করা তো বর্তমান সরকারের অন্যতম একটা কাজ হয়ে দাঁড়িয়েছে গত 18 মাসে। এবং নির্বাচন কমিশন অনেকটাই সরকারের প্রতি নতজানু। সেটা কিন্তু আমরা কিভাবে প্রমাণ পাই যে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না এরকম রুল জারি করার পরেও আকসার হ্যাঁ ভোটের পক্ষে সরকারি লোকজন বলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় পোস্টার ব্যালট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা সাংঘর্ষিক হয়ে যায় না? একদিকে নির্বাচন কমিশনের এটা জানালো, তারপরেও দেখছি যে দিন রাত এটা প্রচার হচ্ছে। তাহলে আর ভোটটা করার দরকার কি ছিল? আপনি যখন সারা দিন হ্যাঁ ভোটের পক্ষে বলবেন, আমি বলে রাখি আমি কিন্তু হ্যাঁ ভোটের বিপক্ষে নই, আমি অবশ্যই সংস্কারের পক্ষে। কিন্তু যেহেতু একটা গণভোট হচ্ছে, রেফারি যদি নিজেই এক দলের পক্ষে খেলতে শুরু করে দেয় তখন কিন্তু খেলাটা আর তখন শোভন আমি একটু থাকে না। ইন্টারাপ্ট করি। একজন এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের একজন অতিথি একদিন এসেছিলেন, তিনি এর পরিপ্রেক্ষিতে যেটি ব্যাখ্যা দিয়েছেন যে কোন একটি ভালো জিনিস যেমন ধূমপানের বিষয়ে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ প্রচারণা চালানো হয়, সেটা তো আর প্রচার চালানোর দরকারটা কি? তাহলে আর এই নাটকের প্রয়োজন থাকে না। এটা শুনেছি তো আমরা যে এই ধরনের কথাটা গভর্নমেন্ট ডাইরেক্টিভ দিতে হয়, এগুলো হ্যাঁ ভোট দাও। হ্যাঁ ভোট দিতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার এই এক ধরনের যে জুলাই সনদ ভেতরেই তো শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। 30টি রাজনৈতিক দল তো সম্পূর্ণ বাংলাদেশ নয়। এই 30টি রাজনৈতিক দলের 7-8টি ছাড়া অধিকাংশ দলের নাম পর্যন্ত আমরা ঠিকমতো জানতাম না। দ্বিতীয় বা তৃতীয় সারির নেতাদের নামও আমরা জানি না। তো এই 30টি দল মিলে বাংলাদেশের সংবিধানের যে মূল স্তম্ভ, সেখানে এই দুটি স্তম্ভ তারা বাদ দিয়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এইটা এই 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 অধিকার তাদের কে দিল? এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন 30শে জুলাই 4টি প্রধান বাম দল এই আলোচনা থেকে উঠে চলে গেল যে এই আলোচনা আমরা আর থাকতে পারি না, তখন কিন্তু তাদেরকে ফেরানোর কোনো বুদ্ধি সরকার বের করলো না। এই আলোচনা থেকে যদি বিএনপি উঠে চলে যেত, জামাত উঠে চলে যেত, এনসিপি উঠে চলে যেত, সরকার কি এত সহজে সেটা মেনে নিত? তারা তো চেষ্টা করতো। অর্থাৎ এই বাম প্রগতিশীল দলগুলোকে কিন্তু সরকার প্রথম থেকে খুব একটা গুরুত্ব দেয়। জাতিসংঘ সফরেও আমরা দেখলাম যে 3টি দলের এই তিনটিকে কি করে ভাগ করলো তারা? বিএনপি, জামাত এবং এনসিপি, এটা কি করে? মানে এই আলাদা, বিএনপি এর আগে সরকার গঠন করেছে বা 40% ভোট পেয়েছে বলে, তাহলে 40% ভোট আর যারা পেয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বলে জাতীয় পার্টি, মানে কার সাথে কে কিভাবে মিলাচ্ছে এগুলো কোনো ব্যাখ্যা আমরা পাইনি। আরেকটা কথা আপনি দেখুন, টিআইবির যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন ভাই, হতে পারে এটা কিভাবে তারা করেছে, স্যাম্পল কালেকশন বা ইত্যাদি কিভাবে জরিপ করেছে জানি না, হয়তো পত্র পত্রিকার প্রকাশিত রিপোর্ট থেকেও হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয়, আমি কিন্তু তাদের এই কথাগুলোর সাথে অনেকাংশে একমত যে এই ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো, এটা বোঝার জন্য আমাদেরকে এত রিপোর্টও লাগে না, কিছুই লাগে না। 36 দিনে 15 জন মানুষ নিহত হয়েছে তফসিল ঘোষণার পর। এই যে মানুষের জীবন, এগুলো তো গুরুত্বপূর্ণ। আপনি কথায় কথায় এখানে ওখানে কিন্তু মারামারি বেঁধে যাচ্ছে, এবং এটা আমাদের দেশে নতুন নয়। নির্বাচন কেন্দ্রিক এই সহিংসতাগুলো সবসময় হয়ে থাকে। তো আমাদের টেলিভিশনে বা গণমাধ্যমে যখন নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কিভাবে রোধ করা যাবে এই সব বিষয়ে প্রচারণা জরুরি। আপনি যদি নির্বাচনী আচরণবিধি না মানেন, সেইগুলোতে আপনাকে কি ব্যবস্থা নেওয়া হবে, এই জানা কথাগুলোই যখন বারবার আপনার কানের সামনে উচ্চারণ করা উচিত। সেই সময় সরকার বন্দর ইজারা দেওয়াতে ব্যস্ত, সেই সময় সরকার কোন ইজারা দেবে, কার সাথে কি চুক্তি করবে, তার জন্য একেবারে প্রায় ব্যতিব্যস্ত হয়ে গেছে। 28 তারিখে জুলাই জাদুঘরে 100 জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাত্র 6 দিনের ব্যবধানে ওয়াক ইন ইন্টারভিউ করে 70,000 টাকার চাকরি দিয়ে দিচ্ছে। এবং এই সমস্ত এগুলা কি মানে কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে? আমরা কোনোদিন জানি না, এবং সরকারি বিধিবিধানে আছে যে 6ষ্ঠ গ্রেডের চাকরি কখনো লিখিত পরীক্ষা ছাড়া হবে না। তারা কিন্তু মৌখিক পরীক্ষার ভিত্তিতে এই সমস্ত করে ফেলছে। কাজে এই যে ব্যাপারগুলো, তাদের এত তড়িঘড়ি কেন? এবং তারা এখন যদি বলে যে হ্যাঁ আমাদের বন্দর ব্যবস্থাপনা ভালো নয়, ভাই আপনাদের মন্ত্রী উপদেষ্টা পরিষদের ব্যবস্থাপনা তো খুবই খারাপ ছিল, তাহলে উপদেষ্টা বিদেশ থেকে আনা দরকার ছিল। আমাদের তো কোনটা আমাদের ইউরোপ আমেরিকার সমান, তাহলে ইউরোপ আমেরিকাকে আমাদের এখানে আনা দরকার। আপনার সমস্ত কিছুই তো আমাদের বাদ দেওয়া উচিত। ভাই আমরা যা, আমাদের সেরকম ভাবেই চলতে হবে। এই দেশটা অনেক কষ্টে পাওয়া, এই পাকিস্তানিদের হাত থেকে আমরা মুক্তি হয়েছে আরেক দেশের কাছে আমাদের বন্ধন তুলে দেওয়ার জন্য নয়। কিন্তু সরকার যাওয়ার সময় যখন তাদের একটা সুষ্ঠু নির্বাচন করা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা বাদ দিয়ে যখন তারা এই সমস্ত অকাজে ব্যস্ত হয়, তখন আমাদের মনে শঙ্কা জাগে। কিন্তু একটা বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে এই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যে চুক্তি, সেটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে হচ্ছে না, এমনটি আজকে জানানো হয়েছে। খেলার নাম বাবাজি। আপনি দেখুন আমাদের যে একজন সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদার সাহেব বলছেন আমি সরকারের কেউ ছিলাম না, বা আমার কোনো দায়িত্ব নাই। এই কথাটি তিনি এই মুহূর্তে কেন বললেন আপনার কাছে? তার মানে যে শীতকালে যখন শেষ হয়ে যায় না, লেপ্ত শোক সব তরঙ্গে তুলে রাখা হয়, যে
টাইম শেষ, আর লেপ্তশোকের দরকার নাই, এখন টাইম শেষ, আর এই ঝামেলার মধ্যে আমরা যাব না। সংস্কার টংস্কার যা হওয়ার আপনারা পারলে করেন কি করেন না। এই হচ্ছে আমাদের যারা এই সমস্ত দায়িত্ব পালন করেছেন, অধিকাংশ লোকজন বিদেশ থেকে এসেছেন, তারা দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিকরা যদি সংসদে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে এই বিধিবিধান আইন প্রণয়নে কি করে দ্বৈত নাগরিকেরা পারেন? আমাদের দেশে কি জ্ঞানীগুণী লোকের অভাব পড়েছিল যে আমাদের এই ধরনের লোকজনের এই সমস্ত বিভিন্ন ধরনের এজেন্ডা ভিত্তিক নীতিমালা আমাদের প্রণয়ন করতে হচ্ছে? কাজে আমাদের এইখানে যে ঘটনাটা ঘটেছে ভাই, 24-এ একটা গণঅভ্যুত্থান ঘটে গেছে, এবং সেইটা মূল ঘটেছে আমরা 15 বছর ভোট দিতে পারি নাই। এই সমস্ত মানুষ নেমেছে একটা গণতন্ত্র জবাবদিহিতার পক্ষে। সেটি কতটুকু প্রতিষ্ঠা হয়েছে সে বিষয়ে আমরা আপনার কাছে জানবো, আবার আপনার কাছে এসে। আক্তার ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে একটু একটা জিনিসটা করছি, ভাই সুন্দর বলেছেন 24টা গণ অভ্যুত্থান হয়েছে। ভাই আসলে কি গণ অভ্যুত্থান হয়েছে না তার চেয়ে কিছু বেশি কিছু হয়েছে? আমি যেটা আমি গণ অভ্যুত্থান আমি বলবো যে আমাদের দেশে একটা যে যেভাবে বলুক, আমি মনে করি একটা বিপ্লব হয়েছে, কিন্তু সেই বিপ্লবটাকে আমি ধরে রাখতে পারি নাই। বিপ্লব উত্তর সরকার গঠন না করে আমরা একটা কি বলে জগা কিছু সরকার তৈরি করেছে। আসলে উপদেষ্টা নিয়ে কথা হচ্ছে, এই উপদেষ্টা তো না আসে তাদের বিপ্লবের কোনো অথেন্টিসিটি, না আসে তাদের সাংবিধানিক কোনো ভিত্তি, না আসে কোনো জনগণের কোনো সমর্থন। কেউ না কেউ কোনো না কোনোভাবে চাপিয়ে দিয়েছে। এই চাপানো সরকার আজকে দেখেন তাদের যার যে এজেন্ডা নিয়ে আসছে সেই এজেন্ডাগুলা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং আপনি সুন্দর কথা বলেছেন, ঠেলার নাম বাবাজি, এবং এই ঠেলার নাম বাবাজি কারণে কিন্তু আজকে বন্দর থেকে সরে আসছে। ঠেলার নাম বাবাজি বলেই কিন্তু আজকে আমাদের মজুমদার সাহেব বলছে এটা আমি জানি না। এই ঠেলার নাম বাবাজি বলে কিন্তু আজকে টিআইবি নির্বাচনের আগে বলতেছে ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এখানে সব কিছু মিলে এই যে মব জাস্টিস সেক্রেটারি, সে যেভাবে ন্যাক্কারজনকভাবে মবের পর কথা বলেছে, তারপর কিন্তু তার চাকরি থাকা উচিত ছিল। আমরা কিন্তু সেভাবে প্রতিবাদ করি নাই। কাজে আজকে এই মুহূর্তে আমরা মনে করি যে নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি আছে। আজকে হলো 7 তারিখ, 8, 9, 10, আজকে 8 তারিখ আর 3 দিন আছে, 3 দিন 12 দিন, 12 তারিখ বাকি 2 দিন তো প্রস্তুতি তাদের। আমরা সেই 11, 12 আমরা ধরবো না, কারণ 11, 12 আর আমাদের জনগণের সম্পৃক্ত নাই। এই 3 দিনে কিন্তু মানুষ তৈরি হয়ে গেছে। নির্বাচনে এখন এই ঝুঁকিপূর্ণ কথাগুলো বলে ইতিমধ্যে সরকার কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর অবস্থান নিবে, তার একটা আলামত কিন্তু আমরা দেখতে পেয়েছি পরশুদিন ঢাকা শহরে। আমরা দেখতেছি পুলিশের কমিশনার সাহেব গেঞ্জি পরে মাঠে নেমে গেছে। কিন্তু সেই বিষয় নিয়ে তো আবার বিতর্ক হয়েছে, গেঞ্জি পরে মাঠে নেমে গেছেন, তার মানে তারা কতটুকু সিরিয়াস দেখার চেষ্টা করছে। যদিও অর্থাৎ এই যে পুলিশ অবৈধ কাজ করতে এখনো দ্বিধাবোধ করে না। পুলিশ কমিশনার কোনো অবস্থাতেই গেঞ্জি পরে, তার টি শার্ট পরে, সিভিল কাপড় পরে কোনো রকম সরকারি অ্যাকশনে আসতে পারে না। এমনকি তার বাসায় বসে অর্ডার দিল সেগুলো ইউনিফর্ম পরে দিতে হয়। জি, এই পরিপ্রেক্ষিতে যদি আপনাকে একটি প্রশ্ন করি, সিপিডি সম্মানীয় ফেলো তিনি একটি কথা বলেছেন যে আসলে সরকারের দম ফুরিয়ে, অন্তর্বর্তী সরকারকে নিয়ে মন্তব্য করেছেন যে সরকারের দম ফুরিয়ে গেছে। তার আগে তিনি যেটি বলেছেন, যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, বা যেটুকু বিচার করার জায়গা ছিল, সেই জায়গা থেকে তিনি বলেছেন দম ফুরিয়ে গেছে। এখন তিনি বলেছেন এখন সরকার যেটি করতে পারে সেটি হলো একটি ভালো নির্বাচন। আপনার কাছে কি মনে হয় যে ভালো নির্বাচন করার ক্ষেত্রে সরকারের দম কতটুকু আছে? ভালো নির্বাচন করার দায়িত্ব তো সরকারের না। আমার দাদা যে কথাগুলো বলার চেষ্টা করে, সে সবসময় অ্যাডভান্স কিছু কথা বলে, যেই কথাগুলো বেনিফিট সে পরবর্তী নিতে চায়, সে বুঝাতে চায়। আমি কিন্তু ওয়ার্নিংগুলো আগে দিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম এই সরকারের দম ফুরিয়ে গেছে। উনি এই সরকারের দম রাখার জন্য কি গত 1.5 বছরে কম চেষ্টা করেছেন? উনি কোনো পদ পান না। এবার গত কেয়ারটেকার সরকারের সময় সেনাবাহিনী একটা পদ দিয়েছিল, এবার দেন নাই। এখন দম ফুরিয়ে গেছে। দম ফুরিয়ে গেছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য ইসিকে দায়িত্ব দিয়েছে। এখন ইসির ক্ষমতা যে বাস্তবায়িত হচ্ছে, ইসির যে মানে কি দন্তহীন অবস্থা, ইসি আজকে শোকস করে একজন লোক নির্বাচনের নিয়ম নীতি মানতেছে না। যেমন আমাদের জামাত ইসলাম থেকে আমরা পরিষ্কার বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড সমান হয় নাই। এখানে দুইটি বড় সব রাজনৈতিক দল থেকেই বলা হচ্ছে। না, আপনি দেখেন, আপনি একটা রাজনৈতিক দলকে দেখেন, একজনকে কিভাবে ট্রিট করা হচ্ছে, কিভাবে একজনকে একদম মনে হচ্ছে যেন আগামী দিনের এখনকার প্রাইম মিনিস্টারে যাচ্ছেন, চলা ফেরা ওঠা বসা সব দিক দিয়ে। আরেকটা জিনিস দেখেন, আপনি মনে করেন যে সিম্পল 5 তারা হোটেল যে কোনো লোক নিতে পারে, কিন্তু আমাদের তো জানার অধিকার আছে
রেডিসন ব্লু কত টাকা ভাড়া দেওয়া হয়েছিল, তার যে অডিটোরিয়ামটা ব্যবহার করতে দেওয়া হয়েছে, বলরুমটা ব্যবহার করতে দিয়েছে, তাতে রেডিসন ব্লু কত টাকা দিয়েছে, জি নাকি এটা কমপ্লিমেন্টারি? ইলেকশন কাজে কমপ্লিমেন্টারি হতে পারে কিনা, এই ধরনের বিষয়গুলো আসতে হবে। এবং আমি মনে করি, আপনাকে যেটা মনে করি সেটা হচ্ছে, আমি টিএবিকে অনুরোধ করব যে আপনারা পজিটিভ কথা বলেন। আপনি বলেন আমরা এটা কামনা করেছিলাম, আমরা আশা করেছিলাম সুষ্ঠু নির্বাচন হবে না, পরে বলেন না হলে। আসবো আপনার কাছে আবারও। আজিজ ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, এই দম ফুরিয়ে যাওয়ার ব্যাপারটি আপনার মন্তব্য কি? সেই সাথে আক্তার ভাই যেটি বলছিলেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই, এই বিষয়টা আমরা দেখছি যে অনেক আগে থেকেই প্রত্যেকটা রাজনৈতিক দলই হচ্ছে এই পক্ষপাতের অভিযোগ তুলছেন বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছেন। আবার আমরা দেখছি যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, এই প্রশ্নটা আমি আক্তার ভাইয়ের কাছেও রাখতে চাই, কিন্তু আপনার কাছ থেকে আগে একটু জেনে নিই যে এই জাতির উদ্দেশ্যে নতুন একটি কালচার হলো, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিন্তু আমরা দেখলাম যে একজোট থেকে দুইজন বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখানে কিন্তু একটি ঘটনা ঘটে গেছে, যেটা আমি গত অংশে কিছুটা আলাপ করেছি, যে 30টি রাজনৈতিক দল এইখানে যে একটা বিরাট একটা শূন্যতা, যে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে। এখন আওয়ামী লীগ তো একটা কার্যকারণ আছে, কি কারণে অনুপস্থিত, এটা যেমন সত্য, এও সত্য যে আওয়ামী লীগের ব্যাপারে সরকার একদম শুরু থেকে নির্লিপ্ত ছিল। নির্লিপ্ত থাকা মানে কিন্তু অনেকটা যে আমি কথা বলবো না তাও কিন্তু না, একটা বিরোধিতা করেছে যে আওয়ামী লীগ থাকবে না। এই যে আওয়ামী লীগ না থাকার কারণে